10 তারিখ, আজকে হচ্ছে 10ই সেপ্টেম্বর। আজকে প্রথমে আমরা সেন্টার অফ মাস মোটামুটি এর থিওরিটিক্যাল ডিসকাশনের পার্টটা শেষ করব, আর রোটেশনাল মেকানিক্সের জাস্ট ইন্ট্রোডাকশন করাবো। জাস্ট শুরুটুকু, কিভাবে কি জিনিস কি পড়বো, কি কি পড়তে চলেছি, এবং এখান থেকে কত ধরনের জিনিসপত্র ডিসকাশন হবে ওগুলো নিয়ে ডিসকাস করবো। তো টু স্টার্ট উইথ, শুরু করার জন্য আমরা প্রথমে একটা প্রবলেম রেখেছি তোমাদের জন্য, এটা ডিসি পান্ডে থেকে নেওয়া, ছবি তুলেছি। এই প্রবলেমটা অ্যান্সার কি হতে পারে তোমাদেরকে জিজ্ঞেস করবো। তো ফার্স্ট আমরা ডিসকাস করব এই প্রবলেমটা। বলছে a block of mass m is placed at rest on a smooth wedge. wedge মানে এইটাকে বলছে wedge। মাস, এটা হচ্ছে মাসটা, ব্লক অফ মাস m। তো এই যে স্মুথ ওয়েজে রয়েছে m, যার মাস হচ্ছে m, প্লেসড অন অ্যাট রেস্ট অন এ স্মুথ হরাইজন্টাল সারফেস। তাহলে এই যে সারফেসটা, সেই সারফেসটা বলছে স্মুথ। অ্যাজ দ্য সিস্টেম ইজ রিলিজড, প্রথমে তো এটাকে ধরে রাখা হয়েছিল, এবার রিলিজ করা হয়েছে। রিলিজ করা যখন হলো তখন চারটে অপশন দিয়েছে। এই অপশনগুলোর মধ্যে এটা এখানে কিন্তু মাল্টিপল অপশন মে বি কারেক্ট। মাল্টিপল অপশন মে বি কারেক্ট, একটাও হতে পারে, একটা তো হবেই, কিন্তু মাল্টিপল অপশন কিন্তু এখানে কারেক্ট হতে পারে। সেখান থেকে একটা প্রবলেম আমরা তুলেছি যে এরকম একটা ওয়েজ আছে, একটা ব্লক আছে তিন কোণা, যার ভর হচ্ছে বড় হাতের এম, একটা ছোট হাতের এম ভরের একটা ব্লক আছে, এবং এরা একটা উঁচু জায়গায় ব্লকটা রাখা ছিল। এবার সবাই রেস্টে ছিল, সবাই রেস্টে ছিল, ওপরের মাছটাকে ছেড়ে দেওয়া হলো। এখানে অনেকগুলো প্রশ্ন করেছে। নাম্বার এ দিয়েছে সেন্টার অফ মাস, সিওএম মানে সেন্টার অফ মাস, দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম রিমেন স্টেশনারি, এক নাম্বার অপশন। সেকেন্ড অপশন, দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম হ্যাজ অ্যান অ্যাক্সিলারেশন জি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তারপরে অপশন সি, মোমেন্টাম অফ দিস সিস্টেম ইজ কনজার্ভড অ্যালং দ্য হরাইজন্টাল ডাইরেকশন। আর অপশন ডি, দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য সেন্টার অফ মাস ইজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এ লেস দ্যান জি। গেস করো। যদি বাংলা মানে ইংরেজি মানে না বুঝতে পারো, তাতে কোনো রকম কোনো লজ্জা পাওয়ার দরকার নাই। আমরা বাঙালি, আমাদের ইংরেজি বুঝতে ইনিশিয়ালি অসুবিধা হয়, আমরা ইংরেজি লিখতে পারি, সব করতে পারি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ইনিশিয়ালি আমাদের খটোমটো হতে পারে। তোমাদের যেখানে যে জিনিসটার মানে তোমরা বুঝতে পারবে না, সেগুলো তোমরা জিজ্ঞেস করো। আজকে আমি এই জায়গায় পৌঁছেছি, তোমাদের টাইমে আমি ইংরেজি স্টেশনারি ফেশনারি শুনলি চাপ ফাপ খেয়ে দূরে পালিয়ে যেতাম। সুতরাং কোনো লজ্জা নেই, যা বুঝতে পারছো না আমাকে কিন্তু জিজ্ঞেস করবে। তো এই যে চারটে অপশন আছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমার তো দেখতে পাচ্ছিস। এই চারখানা অপশনের মধ্যে কোন অপশন বা অপশন গুলো তোমার খুব পছন্দ লাগছে প্রত্যেকে আমাকে বলবে। তাহলে ফার্স্ট হচ্ছে অমর্ত্য। কোনো চাপ নেই, লজ্জা লজ্জা পাওয়ার কিছু ব্যাপার নেই, যা মনে হচ্ছে বল। মানে না বুঝতে পারলে জিজ্ঞেস কর, আমি বলবো। কিন্তু তোমাকে ধরো পরীক্ষায় এটা পড়ে গেল, তুমি কোনটা রাইট মানবে, কোনটা বা কোনগুলো। এখানেও একটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আছে, এখানে একটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আছে। তো কোনটা বলবে, বি না ডি? ডি। আর মাল্টিপল অপশন মেবি কারেক্ট। তুমি কি একটাই অপশন দিচ্ছ নাকি আরো অপশন দিচ্ছ? ডি অ্যান্ড এ। প্রিয়ন্তন বলো। স্টেশনারি মানে হচ্ছে স্থির। দেখো, যে কোনো একটা স্টেশনারি দোকান বলতে বোঝায় যে দোকানটা তুমি যখন যাবে দেখতে পাবে, আর কিছু কিছু মুভেবল হয়। ঠিক আছে, বলো। বি আর ডি তো পরস্পর বিরোধী। বি আর ডি পরস্পর বিরোধী, দেখ।
COM of the system, center of mass of the system has an acceleration g vertically downward. আবার বলছে d। আর আর কি মনে ধরেছে অন্যটা নাকি শুধু অপশন ডি? দাঁড়া জিজ্ঞেস করবো, সবাইকে জিজ্ঞেস করবো। তুমি যদি আরেকটা বলতে বলো তাহলে অপশন সি, ইট ওয়াজ এ গেস। না, যাই হোক, কিছু ভেবে বলছো। আয়ুষ বলো, তুমি বলবো বলছিলে, বলো। বি অ্যান্ড সি। সুমিয়া বলো। সি অ্যান্ড ডি মনে হচ্ছে। দত্তবাবু। বি অ্যান্ড সি। সাইদা। আছিস? একটা সি। বাকি কনফিউজ, তাহলে সি তে ভোট মেরেছে। আর কে কে আছো? মনসুর। সি ডি। শোনো, কি মনে হচ্ছে? এ অ্যান্ড সি। আর আর কেউ আছো? আমি নাম বলতে ভুলে যেতে পারি, দেয়ার ইজ নো লজ্জা, প্লিজ টেক পার্টিসিপেট। কারণ প্রথমে আমি যখন দেখেছিলাম যারা যারা জয়েন করেছিস তাদের নাম আমার খালি মনে থাকে, বাদ বাকি কেউ জয়েন করেছিস কি করিসনি তাহলে বেকার বেকার তাদের নাম নিয়ে চিল্লাবো। তো অন্য কেউ যদি, হ্যাঁ, তাহলে আমাদের ডি অপশন দিয়েছে দীপাঞ্জন। ডি ডবল ই লিখিস নাকি দিয়াই? অপশন ডি। তাহলে দেখো, এখানে কেউ অপশন বি চুজ করনি, না আয়ুষ করেছে একটা অপশন বি চুজ করেছে। আয়ুষ, তুমি অপশন বি চুজ করলে কেন? ওটা ছেড়ে দিয়েছে, সবাই সবাই সবার সাথে ওয়েজের উপর দিয়ে বস্তুটা পড়বে এবং রিলিজ করে দেওয়া হয়েছে, মানে ছেড়ে দেওয়া হয়েছে। ও কিন্তু কোনোভাবে আবদ্ধ নয়। ঘটবে। তাহলে করবে, কিন্তু জিতে কি করবে? জিতে কি করবে প্রশ্ন তা নয়, প্রশ্ন হচ্ছে জিতে কি করবে। জিতে পড়া মানে হচ্ছে ফ্রি ফল করা। এখানে আমি আমার অপশনটা দিচ্ছি সি অ্যান্ড ডি, সম্ভবত আমি দেখিনি, দাঁড়াও কোশ্চেনটা টুকেছি, অ্যান্সারটা টুকিনি। তাও তাও কি লজিকে সেটা আমরা ডিসকাস করব। তারপর আমরা কোথা থেকে কোশ্চেনটা ফটো তুললাম, কিন্তু কোশ্চেনটা, হ্যাঁ পেয়েছি। হুম, সি অ্যান্ড ডি। ঠিক আছে, তাহলে যারা সি অ্যান্ড ডি বলেছো তারা সব ফুললি কারেক্ট অ্যান্সার বলেছো। ওকে, সমস্ত ডি বলেছিস। এ ইজ রং অ্যান্সার। কেন রং অ্যান্সার? তাহলে আমরা এটা ডিসকাস করি। তাহলে এ অপশনে কি বলা ছিল? সেন্টার অফ মাস স্টেশনারি। বি অপশনে বলা ছিল সেন্টার অফ মাস ফলিং ভার্টিক্যালি উইথ অ্যাক্সিলারেশন জি। অপশন সি কি বলা ছিল? সেন্টার অফ মাস স্টেশনারি অ্যালং হরাইজন্টাল ডাইরেকশন।
অপশন ডি বলা হয়েছে সেন্টার অফ মাস ফলিং ভার্টিক্যালি উইথ অ্যাক্সিলারেশন এ লেস দ্যান জি। এই কটা অপশন দেওয়া আছে। এবার এবার মজা দেখো, সেন্টার অফ মাস প্রথমত স্টেশনারি নয় কেন? যদি আমরা দেখি যে এরকম একটা ব্লক আছে, তাতে যদি কোনো একটা ভর নিচের দিকে নামে, তাহলে কোনো ভর যদি নিচের দিকে নামে, তাহলে ভরের ঘনত্ব নিচের দিকে নামছে। তাহলে 1 নাম্বার পজিশন যদি উপরে হয়, সেন্টার অফ মাস উপরের দিকে থাকবে। 2 নাম্বার পজিশন যদি নিচে হয়, সেন্টার অফ মাস নিচের দিকে নামবে। তার মানে সেন্টার অফ মাস স্টেশনারি নয়, কোনোভাবেই স্টেশনারি নয়। তাহলে এই অপশনটা এমনিই বাদ। সেন্টার অফ মাস কোনোভাবেই এক জায়গায় স্থির নয়। সেকেন্ড, আমি আসবো থার্ড অপশনে। দেখো এখানে এই সিস্টেমটার উপর একটা এক্সট্রা ফোর্স আছে। এই সিস্টেমটার উপরে একটা ফোর্স আছে। কি কি ফোর্স আছে? এইদিকে কিন্তু টোটাল নিচের দিকে এমজি ফোর্স আছে, ওজন বল আছে নিচের দিকে। যেহেতু নিচের পার্টিকেলটা তার রিয়াকশন দ্বারা সেটাকে ব্যালেন্স করছে, উপরের পার্টিকেলটা কিন্তু তার রিয়াকশন দিয়ে ওজনকে পুরোটা ব্যালেন্স করতে পারছে না। তার মানে ভার্টিক্যালি কিন্তু একটা ফোর্স এক্সটার্নাল আছে। তাহলে ভার্টিক্যালি যদি এক্সটার্নাল ফোর্স থাকে, তাহলে যা মোশন হওয়ার ভার্টিক্যালি হবে। হরাইজন্টাল ডাইরেকশনে কোন রকম কোনো ফোর্স কিন্তু কেউ দেয়নি। তার মানে হরাইজন্টাল ডাইরেকশনে কিন্তু কোন রকম কোনো মোশন হবে না। যেহেতু আগে স্থির ছিল, এখনো স্থির থাকবে। তার জন্য অপশন সি হলো রাইট। এবার এইটা সি তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো, বেশিরভাগই অ্যান্সার দিয়েছো। তার মানে তোমরা বুঝছো যে যা ওজন বল ক্রিয়াশীল হয়েছে সব নিচের দিকে, কোন রকম কোনোভাবে অনুভূমিক দিকে কোনো এক্সট্রা বল প্রয়োগ করা হয়নি। তার মানে অনুভূমিক দিকে বল প্রয়োগ করা হয়নি, অর্থাৎ অনুভূমিক দিকে সেন্টার অফ মাসের গতির কোনো পরিবর্তন হবে না। অনুভূমিক দিকে সেন্টার অফ মাস সাম্যে আছে। তাহলে অনুভূমিক দিকে যদি গতির পরিবর্তন না হয়, তাহলে কোনো ত্বরণ হবে না। তার মানে কি, যা আগে বেগ ছিল তাই থাকবে। প্রশ্নে বলা আছে যে সেন্টার অফ মাস ইনিশিয়ালি স্টেশনারি আছে, তাহলে অনুভূমিক দিকে কোনো রকম কোনো মোশন হবে না। নাও নাও দ্য কোশ্চেন ইজ, সেন্টার অফ মাস ফলিং ভার্টিক্যালি, এখানে কি ফ্রি ফল হচ্ছে? এখানে কি ফ্রি ফল হচ্ছে? ফ্রি ফল মানে কি? যখন তুমি সবাইকে অ্যালাউ করবে নিচের দিকে ধপাস করে পড়ে যেতে, এখানে কে পড়ছে? এখানে সবাই পড়ছে না। সবাই নিচের দিকে ফ্রি ফল করছে না। যদি সবাই করত, তাহলে আমি বলতাম জি ত্বরণ। যদি একসাথে দুটো মিলে ঝাঁপ মেরে দিত 3 তলা বাড়ি থেকে, তাহলে আমরা বলতাম ওরা ফ্রিলি ফল করছে এবং দুজনের ত্বরণ হচ্ছে জি। যেহেতু দুজনের ত্বরণ জি, তাই যেহেতু দুজনের ত্বরণ জি, তাই সেন্টার অফ মাসেরও ত্বরণ জি হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের যে ব্লকটা আছে তার কোনো ভার্টিক্যাল মোশন নেই। তার মানে জি ত্বরণে তারা নামার কোনো রকম কোনো ক্ষমতা নেই। তাহলে জি ত্বরণে যদি না নামতে পারে, তার চেয়ে যদি জি পুরোটা যদি সংস্থা জি ত্বরণে না নামে, তাহলে জি এর চেয়ে কম ত্বরণ হবে। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বলেন। একদম ভাবা যেতে পারে। হ্যাঁ। না, সেখানে একটা গন্ডগোল হচ্ছে প্রিয়ন্তন। এখানে বস্তুর ত্বরণ আমি বলিনি। এখানে আমি বস্তুর ত্বরণ বলিনি, এখানে কার ত্বরণ বলেছি আমি? সংস্থার ত্বরণ। তাহলে তুমি বস্তুর ত্বরণ তো জি হচ্ছে না, এখানে তুমি বলতেই পারছো। সেন্টার অফ মাসের ত্বরণ মানে কি এটা ভেবে দেখ। একটা বড় হাতের এম, যার ভার্টিক্যাল ত্বরণ, যার ভার্টিক্যাল ত্বরণের কথা যদি আমি আলোচনা করি, সেটা হচ্ছে লাড্ডু। আর একটা ছোট হাতের এম, তার ভার্টিক্যাল ত্বরণ ধরলাম ম্যাক্সিমাম জি। আমি ধরলাম ম্যাক্স, তোর কথা ভেবে ধরলাম জি। তাহলে এসিএম কত হবে? এম ইন্টু 0 প্লাস এম ইন্টু জি ডিভাইডেড বাই এম প্লাস এম হবে না? তাহলে এইটা তো হয়ে গেল শূন্য। তার মানে এমজি বাই এম প্লাস এম, এটা হচ্ছে ম্যাক্সিমাম হতে পারে। এটা ম্যাক্সিমাম।
তার মানে এখানেই আমি দেখতে পাচ্ছি যে এম বাই এম প্লাস এম ইন্টু জি, কারণ ইট ইজ লেস দেন জি। এবার আমার প্রশ্ন, এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছে? একটা আওয়াজ দাও দেখি। যারা সিডি অপশন বলনি তাদের মধ্যে থেকে বলো, আওয়াজ দাও যে তোমরা বুঝতে পেরেছো কি পারোনি। ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন, হাউ উইল বি দ্য মোশন, মানে এই যে ব্লক আর এই যে ওয়েজ, এই যে দুটো জিনিস, ব্লক যার মাস এম, ওয়েজ যার মাস এম, এদের মোশন কি প্রকৃতির হবে? এদের মোশন কেমন হবে? কে কোন দিকে কেমন হবে? এরা কি দুজনেই গতিশীল হবে? এটাকে ভেঙে দিই, কোশ্চেনটাকে আমি ভাঙছি। এরা কি দুজনেই গতিশীল হবে? সুমিয়া বলো, এরা কি দুজনেই গতিশীল হবে? ছবিটা এঁকে দিচ্ছি। এই হলো ওয়েজ, এই হলো ব্লক। দুজনেই কি গতিশীল হবে এক্ষেত্রে? সম্ভব সেটা, না অসম্ভব? মানে এইটা বস্তুটা গতিশীল হবে, তাহলে এখানে বলছে এম হবেই। এম কি হবে? যে কোনো দিকে, আমি কোনো অপশন দিইনি, আমি একদম ছেড়ে দিয়েছি। এটা তো তোমার তল একটা, এটা ঘর্ষণহীন তল, তাহলে নিচের দিকে তো যাচ্ছে না। ঘর্ষণহীন অনুভূমিক তল। নাই, বাইরে থেকে কোনো বল নাই, তাহলে কি হবে মোশন? আমি সেটাই যে, কি রকম হতে পারে বলো? আমি কার ত্বরণ শূন্য বলেছি? হরাইজন্টাল দিকে, হরাইজন্টাল দিকে কার ত্বরণ শূন্য বলেছি? কার? এই তো, তা তুমি মিথ্যা কথা বলছো, আমি বলবো। বলো কার ত্বরণ শূন্য বলেছি প্রিয়ন্তন? হরাইজন্টাল দিকে অপশন, তাহলে তোমাকেও বলবো তুমি মিথ্যাবাদী। মানে কি দুটোই দুটোই বলবো না আমি, তাহলে কি বলবো আমাদের ল্যাঙ্গুয়েজ? সেন্টার অফ মাস। আমি বলেছি সেন্টার অফ মাসের ত্বরণ শূন্য, বলেছি তো। তাহলে সেন্টার অফ মাসের ত্বরণ শূন্য যদি হয়, একখানাকে দেখতে পাচ্ছি এইদিকে হুড়ুর হুড়ুর করে এগিয়ে যাচ্ছে, তার একটা উপাংশ আমি এদিকে পাবো না? মানে আমি বলতে চাইছি, যদি আমি দেখতে পাই, যদি আমি দেখতে পাই এইদিকে একজন বেগ নিয়ে যাচ্ছে, তাহলে আমি এই বরাবর তাকে দেখতে পাচ্ছি না একটা বেগ নিয়ে যাচ্ছে। ধর আমি বাইরে বসে আছি, আমি ব্লকটাকে দেখতে পাচ্ছি না, এই ওয়েজটাকে দেখতে পাচ্ছি না, আমি ব্লকটাকে কি দেখবো? আমি দেখবো, ধর ওয়েজটাকে আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমি ব্লকটাকে কি দেখবো? ও এইদিকে চলে যাচ্ছে। তার মানে ব্লকটা কি হচ্ছে, কি কি করছে? নিচে নামছে, আর কি করছে? ডান দিকে যাচ্ছে। তাহলে ব্লক যদি ডান দিকে শিফট করে যায়, সেন্টার অফ মাস কোন দিকে শিফট করবে গো? যদি ওয়েজ স্থির থাকে, যদি নিচের ওই ত্রিভুজাকৃতি ওয়েজ যদি স্থির থাকে, তাহলে সেক্ষেত্রে ব্লক যখন নিচের দিকে নামছে নততল বরাবরের, তখন সেন্টার অফ মাস নিচেও নামছে,
ডান দিকেও যাচ্ছে, কারণ ভর যেদিকে যেদিকে বেশি বেশি হবে সেন্টার অফ মাস সেদিকে চলে চলে যাবে। তাহলে একদম তাই, সরতেই হবে ওকে, ওকে সরতেই হবে, বড় এমটাকে বাম দিকে সরতেই হবে। তবেই তো তোমার এদিককার পজিটিভ ভরবেগ এদিককার নেগেটিভ ভরবেগ দুটো যোগ করে শূন্য হবে। তবেই তো হরাইজন্টাল ডাইরেকশনে কোনো রকম ত্বরণ থাকবে না। তবেই তো হরাইজন্টাল ডাইরেকশনে দুটো মিলিয়ে যে সংস্থা, সেই সংস্থার কোনো নেট ভরবেগ থাকবে না। যদি আমি দেখি একজন নিচে নেমে আসছে একটা তল বরাবর, তাহলে তো আমি দেখতে পাচ্ছি সে নিচেও নামছে আবার ডান দিকেও সরছে। তাহলে ওয়েজকে তখন বাম দিকে সরে আসতে হবে, এবং সেক্ষেত্রে ওয়েজ কিন্তু কম বেগে সরবে, কম বেগে সরবে। আমি এখানে কি বলেছি? ঘর্ষণহীন। যদি ঘর্ষণ থাকে, যদি ঘর্ষণ থাকে তাহলে ইনিশিয়াল যে বেগ তোমার ধীরে ধীরে ওর বেগ বাড়বে, তার ফলে এর তো বেগ ইনিশিয়ালি হবে। যদি দেখা যায় যে এদের যে নেট যে ফোর্স এম প্লাস এম ইন্টু জি, আর এখানে স্থিত ঘর্ষণ যতটা হবে ততটা পরিমাণ মন্দন ক্রিয়াশীল হবে, কিন্তু ইনিশিয়ালি কিন্তু তার বেগ সৃষ্টি হবে। বেগ কিন্তু হবে না, ঘর্ষণ থাকলে কি হবে? যদি নিচে ধরে নাও ঘর্ষণ আছে, ধরে নাও আমি এখানে বললাম ঘর্ষণ আছে, তাহলে এই এম ভরটা নিচের দিকে নামবে। তাহলে ঘর্ষণ থাকা মানে কি? ঘর্ষণ থাকা মানে কি? যখন বস্তুটা এইদিকে এইদিকে সেন্টার অফ মাস শিফট করছে, তখন এইদিকে যাওয়ার চেষ্টা করছে, সেই চেষ্টাকে এখানে বাধা দিচ্ছে, বাধা বল দিচ্ছে। তাহলে বাধা বল যদি দেয়, এটা হচ্ছে বাহ্যিক বল। যদি বাহ্যিক বল থাকে, তাহলে সেন্টার অফ মাসের মোশন কি স্থির থাকা উচিত? বলো। যদি সংস্থার উপর বাহ্যিক বল কিছু প্রযুক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি সংস্থার ভরকেন্দ্র স্থির থাকা উচিত? আমরা কি জানি? যেদিকে বল প্রয়োগ হয় সংস্থার ভরকেন্দ্র সেদিকে সরে যায়। ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়াশীল হচ্ছে? সামনের দিকে। তাই এ যদি স্থির থাকে, এ যদি স্থির থাকে আর এই বস্তুটা যদি নিচের দিকে যায়, তার মানে এই বস্তুটা ডান দিকেও যাচ্ছে। তার মানে সেন্টার অফ মাসটা যদি এখানে প্রথমে থাকতো, সেও ডান দিকে সরে যাচ্ছে। তাহলে বস্তুর ভরকেন্দ্র কিন্তু ডান দিকে শিফট করে যাচ্ছে। একটা টাইমের পর যদি কোনোভাবে ঘর্ষণ গুণাঙ্ক কম হয়, এবং এর ক্ষেত্রে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে, রিয়াকশন ফোর্স এখানে যে অ্যাপ্লাই হবে এন, তার দুটো উপাংশ হবে। একটা এইদিকে হবে, বস্তু যখন দুজন টাচ করে তখন বস্তু দুটোর মধ্যে ক্রিয়াশীল বল হয় নর্মাল রিয়াকশন। সেই নর্মাল রিয়াকশন এটা যদি থিটা হয়, তাহলে এখানে আমার এইদিকে হচ্ছে এমজি, আর এইদিকে হচ্ছে ধরে নাও আমার এন এর দুটো উপাংশ। এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে কোনটা থিটা হবে গো? এইটা থিটা হয়, এইটা 90 ডিগ্রি, তাহলে এইটা হবে তোমার 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এইদিকে হবে এন সাইন থিটা, এইদিকে হবে এন কস থিটা। এবার যদি এই এন এর মান এন সাইন থিটার মান, তাহলে এবার ওয়েজ কত বল পেলো? ওয়েজ পেলো নর্মাল। ওয়েজ যেমন একে নর্মাল দিল, ওয়েজও পেলো নর্মাল। ওয়েজ তাহলে কি কি বল পাবে এইদিকে? এটা যদি থিটা হয়, এদিকে এমজি পাবে প্লাস এন কস থিটা পাবে, আর এইদিকে ওয়েজ পাবে এন সাইন থিটা বল। সেই এন সাইন থিটা বলটা যদি এখানকার যে ঘর্ষণ বল তার তুলনায় যদি বেশি হয়ে যায়, তাহলে মুভ করবে। যদি না হয় তাহলে হবে না। ঘর্ষণ বল মানে ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মান কি হতে পারে? স্থিত ঘর্ষণ বল। তাহলে স্থিত ঘর্ষণ বল যেটা সীমাস্থ স্থিত ঘর্ষণ বল, তার তুলনায় যদি এন সাইন থিটা বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হবে। সেটা বাড়াবো কি করে? থিটাটাকে বাড়িয়ে বাড়িয়ে। বোঝা গেল? কি বোঝা গেল তো? এইভাবে কিন্তু আমরা ভাবতে পারি, তোমাকে ইনফরমেশন প্রোভাইড করলে উই ক্যান গিভ গিভ অ্যান্সার। তো এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রেখো। তোমাদেরকে এবার আমি একটা প্রবলেম দিচ্ছি, এই অঙ্কটা তোমরা ঘরে বসে করো।
যদি করতে পারো খুব ভালো, যদি না করতে পারো তাহলে আর কি বলবো। তাহলে পরে আমি করে দেবো। হোমওয়ার্ক, এ cubical block of ice of mass m and edge l, m ভর এবং l বাহু বিশিষ্ট একটা কিউবিক্যাল ব্লক কিসের, বরফের, কি করছে গো, is placed in a large tray of mass বড় হাতের m, of mass বড় হাতের m, if ice melts, if ice melts, যদি বরফ গলে যায়, what is the distance, what is the distance the center of mass, the center of mass, যে সেন্টার অফ মাসটা কার কার, আইস প্লাস ট্রে, এই দুজনের সেন্টার অফ মাস সিস্টেম, এই সিস্টেমটা উইল ডিসেন্ড, ডিসেন্ড মানে নামবে, নিচে নামবে। অপশন এ কি আছে, এম এল বাই এম প্লাস এম, ওকে। অপশন বি কি আছে, এম এল বাই টু এম প্লাস এম। অপশন সি কি আছে, এম এল বাই এম। অপশন ডি আছে এম এল বাই এম। ছবি দেওয়া আছে একটা, এটা বিশাল বড় ট্রে, এই যে বলেছে দেখো লার্জ ট্রে, প্রত্যেকটা কথার কিন্তু মানে আছে। আর এখানে একটা কিউবিক্যাল ব্লক আছে, এটা হচ্ছে আইস। আইস হোয়াইট কালারের হয়, হোয়াইট বোর্ডে হোয়াইট লিখলে তোমরা বুঝতে পারবে না, তাই লাল কালারের দিলাম। আর এইটা হচ্ছে তোমার ধরে নাও ও, আর এই যে আইসের সাইড এটা হচ্ছে এল, এটা যদি গলে যায় তাহলে কতটা নিচে নামবে সেটা হচ্ছে প্রশ্ন। তোমরা করো এটা, অ্যান্সার পরে বলবো। সেন্টার অফ মাস এমন একটা চ্যাপ্টার যেখানে যেই মেন অ্যাডভান্স খুব পছন্দ করে কোশ্চেন করতে। তো আমরা এই সমস্ত জিনিস পরবর্তীকালে যখন আমরা সেকেন্ড সেমিস্টারে পড়বো তখন এই সেন্টার অফ মাসের যত ধরনের সেন্টার পাওয়া যায় সমস্ত সেন্টারে কিন্তু আমরা আঘাত করব, যাতে করে ফিজিক্সের কোনো জিনিস কোনো প্রবলেম করতে আমাদের ভেতরে কোনো ভয় দ্বিধা না থাকে। এখন আমাদের টাইম কম বলে আমাদের একটু ধীরে ধীরে এগোতে হচ্ছে। তো যাই হোক, তোমরা প্রবলেম করো, বই থেকে বিভিন্ন ধরনের প্রবলেম যা যা আছে করো। আমি একটু তোমাদের লাস্ট যে টপিকটা আছে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা আলোচনা করছিলাম, লাস্ট আলোচনা করছিলাম সাম্য নিয়ে। কি সাম্য, যান্ত্রিক সাম্য। কারণ আমরা মেকানিক্স পড়ছি, মেকানিক্স পড়ছি মানে মেশিনের গতি প্রকৃতি নিয়ে পড়াশোনা করছি। এখানে কিভাবে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তার কি হয় না হয়, হেন হয় তেন হয়, এই সমস্ত জিনিসগুলো পড়ছি। তার সাম্য পড়বো, তার মানে প্রথমে আমরা দেখব কোনো যন্ত্র সাম্য থাকে মানে, কোনো একটা যন্ত্র সাম্যে থাকে বা কোনো একটা সংস্থা সাম্য থাকে মানে, সাম্য থাকলে তার মধ্যের কণাগুলি কি কোনোভাবে গতিশীল হতে পারে সাইদা? কোনো একটা সংস্থা যদি সাম্যে আছে তাহলে তার মধ্যে কণাগুলি কি গতিশীল হতে পারে? এরকম কি সম্ভব? কোনো একটা সংস্থা সাম্যে আছে, তার মধ্যে কি কণাগুলো বনবন করে কোনো অক্ষের চারিদিকে ঘুরতে পারে? ঘুরতে পারে? ভেরি, একদম ভেরি গুড। আমরা সবসময় সাম্য মানে ভাবি যে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবে জড় পদার্থের মতন, তা নয়। সেটাও থাকতে পারে, সেটাও সাম্য।
সেটা নয় তা নয়, শুধু সেটা নয়, সে যদি সমবেগে চলে তাহলেও সাম্য। সে যখন কোনো অক্ষের চারিদিকে ঘুরবে তখন যদি সে সমকৌণিক বেগে ঘুরতে থাকে তাহলেও সেটা সাম্য। একটা হচ্ছে চলন সাম্য, একটা হচ্ছে ঘূর্ণন সাম্য। তাহলে আমরা সাম্যর ক্ষেত্রে আমরা প্রকারভেদ করেছিলাম যে টাইপ অফ সাম্য তাদের অরিজিন দিক দিয়ে যখন দেখেছিলাম, একটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স জিরো, এক্সটার্নাল ফোর্স এটা সমান জিরো, বাহ্যিক বল শূন্য। সেক্ষেত্রে এফ এক্সটার্নাল যদি জিরো হয়, যে দিকে যে দিক বরাবর জিরো হবে ফোর্স, সেই দিক বরাবর কিন্তু তোমার নো অ্যাক্সিলারেশন অফ দা সিস্টেম। তাহলে সিস্টেমের অ্যাক্সিলারেশন বলতে কি বোঝায়? সিস্টেমের অ্যাক্সিলারেশন বলতে বোঝায় নো অ্যাক্সিলারেশন অফ দা সেন্টার অফ মাস। তাহলে সেন্টার অফ মাসের এ সমান জিরো হবে। তার মানে আমরা আগের দিন দেখেছিলাম যে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, সেটা হতে পারে জিরো, জিরো একটা কনস্ট্যান্ট। সিমিলারলি এটা হচ্ছিল চলন সাম্য, এটা আমরা আগের দিন বলেছিলাম, একটু ঝড়ের বেগে বলেছিলাম, তাই একটু হালকা আর একবার বলে দিই। আর একটা হচ্ছে এক্সটার্নাল টর্ক। এক্সটার্নাল টর্ক মানে কি? কোনো একটা আহ, বস্তু আছে, তাকে ফোর্স দিলাম, কোনো আহ, অক্ষ সাপেক্ষে একটা ফোর্স দিলাম, আমরা জানি টর্ক মানে আর ক্রস এফ। সেই এক্সটার্নাল টর্ক যে কৌণিক গতি সৃষ্টি করে সেটাও জিরো। তাহলে এখানে টাও এক্সটার্নাল যদি আমরা জিরো করি, যে টাও এক্সটার্নালটা আমরা জানি টাও সমান হচ্ছে আর ক্রস এফ। এখানে আর কি? এখানে আর কি? এই আর ভেক্টরটা কি? না, দুটি কার মধ্যে? দুটি টর্ক প্রয়োগ হয়নি। অক্ষ থেকে, অক্ষ থেকে সেন্টার অফ মাসের দূরত্ব ঠিক নয়। লম্ব দূরত্ব নয়, পাগল, এগুলো কি বলছিস তোরা? অক্ষ বা বিন্দু যার সাপেক্ষে সে ঘুরছে, অবস্থান ভেক্টর। লম্ব দূরত্ব মানে আছে, মানে। আর এখানে তার মাথায় তীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সম্মানও আছে, দিকও আছে, সেটা বলতে হবে তো আমাকে। সেই জন্য আমি বারবার জিজ্ঞেস করছি আর এর কথা, কারণ হচ্ছে এটা ছোটবেলায় আমাদের ভুল হতো। আমি চাই না তোমাদের ভুল হোক, তোমরা সঠিক জিনিস শেখো এবং ঠিক ঠিক করে শেখো। আর যে কথাটা বলার সেটা জড়তাহীন ভাবে বলো, মুখে যেন জিভে আটকে না যায়। জিভে যদি আটকে যায় তার মানে ইউ আর নট লার্নিং প্রপারলি। আর হচ্ছে সেইটা, এটা যদি অ্যাক্সিস হয়, তা এখানে যদি কোনো একটা বস্তু হয়, সেই বস্তু সেন্টার অফ মাসে বল প্রয়োগ করবে কে বলেছে? নাও করতে পারি, আমি যে কোনো জায়গায় বল প্রয়োগ করতে পারি, এখানে বল প্রয়োগ করলাম। তাহলে এই যে বলটা প্রয়োগ করলাম কোন বিন্দুতে? এই বিন্দুতে। এটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দু। এই যে বলের প্রয়োগ বিন্দু, এই বিন্দুটা তো একটা বিন্দু। সেই বিন্দুটাকে আমি তো পক্ষ থেকে একটা অবস্থান ভেক্টর দিয়ে তাকে দেখাতে হবে যে সে অক্ষ থেকে কত দূরে। সেই অবস্থান ভেক্টরটা হচ্ছে আর। তাহলে আর ক্রস এফ হচ্ছে টর্ক, এবং এই টর্কের দিক এইরকম ডাইরেকশনে থাকে। যদি এইভাবে ঘোরে তাহলে বুড়ো আঙুল যেদিকে থাকবে সেদিকে আমার বুড়ো আঙুল আর অন্যান্য আঙুলগুলো যেগুলো জড়িয়ে নেব, তার জড়ানোর ডাইরেকশনটা যদি তোমার রোটেশনের সেন্স হয়, সেই ডাইরেকশনে হয়, তাহলে বুড়ো আঙুল যেদিকে যায় সেদিকে টর্ক ক্রিয়াশীল হয়। টর্ক হচ্ছে থিটা, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এইগুলো যেমন অক্ষীয় ভেক্টর অ্যাক্সিস বরাবর ক্রিয়াশীল হয়, টর্কও কিন্তু একটা অক্ষীয় ভেক্টর অ্যাক্সিস বরাবর ক্রিয়াশীল হয়। সেই টর্ক যদি আমি না দিই, সেই টর্ক যদি আমি প্রয়োগ না করি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে বস্তু কণাটার আমরা জানি যে টর্ক যেটা, সেটা হচ্ছে সেক্ষেত্রে আলফা ইকুয়াল টু জিরো হবে, মানে কৌণিক ত্বরণ জিরো হবে। কারণ টর্ক ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আলফা। আগের দিন তোমাদেরকে একটু মনে রাখার জন্য বলেছিলাম, আইটা কি বলেছিলাম কেউ বলতে পারবে? আই হচ্ছে বাংলায় জড়তা ভ্রামক। ভেরি গুড। জড়তা ভ্রামক সম্বন্ধে আমরা নেক্সট চ্যাপ্টার যখন শুরু করব, শুরুতেই আমরা জড়তা ভ্রামক পড়ব। আমরা তারপর কি পড়বো? কৌণিক ভরবেগ পড়বো।
সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তাও এখানে যেহেতু চ্যাপ্টারটা রয়েছে তাই আমাদের এটা বলতে হচ্ছে। কিন্তু মনে রাখবে যেমন এফ সমান শুধু এম ইন্টু এ নয়, শুধু এম ইন্টু এ নয়, এফ অ্যাকচুয়ালি এফ সমান হচ্ছে ডিপি ডিটি। সেরকম টর্ক সমান শুধুমাত্র আই আলফা নয়, টর্ক সমান হয় ডিএল ডিটি, যেখানে এল সমান কি হতে পারে গো? কি হতে পারে গেস করতে পারবে? ভেরি গুড, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ একটা ভেক্টর রাশি। এই কৌণিক ভরবেগ এটা ছিল রৈখিক ভরবেগ। একই ধরনের ইকুয়েশন আছে, একটাই ঘুরবে একটাই চলবে। আমি যদি দুটোই বন্ধ করে দিই তাহলে দুজনের ক্ষেত্রেই ত্বরণ শূন্য হবে, তার মানে বেগ কনস্ট্যান্ট হবে, বা জিরো থাকলে জিরো থাকবে, তাই এখানে তাই থাকবে। তাহলে এগুলো হচ্ছে সাম্য। দু ধরনের সাম্য আমরা বুঝলাম। এবার সেই সাম্য কেমন ধরনের সাম্য সেটা বোঝার জন্য আমরা তিনটে প্রকারভেদ করেছিলাম। একটা হচ্ছে সুস্থির সাম্য, একটা হচ্ছে অস্থির সাম্য, আর একটা হচ্ছে নিরপেক্ষ সাম্য। এগুলো আমরা পড়েছিলাম। সুস্থির সাম্য বলতে বোঝাচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আর একটা হচ্ছে নিউট্রাল। এটা আগের দিন আমরা থিওরিটিক্যালি বুঝেছিলাম, বা এদের সংজ্ঞাগত দিক দিয়ে আমরা একটু হালকা ফিলিংস নিয়েছিলাম যে অ্যাকচুয়ালি কেসটা কি, অ্যাকচুয়ালি কি, এইটা আমরা পড়ার চেষ্টা করেছিলাম। সাম্য মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম। যে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমরা প্রথমেই বলেছিলাম যে কোনো একজন সাম্যে আছে, কোনো একটা সংস্থা, সেই সংস্থা সাম্যে আছে, সে কেমন সাম্যে আছে, স্টেবল, আনস্টেবল না নিউট্রাল, সেটা জানার জন্য সংস্থাকে আমরা কি করব প্রিয়ন্তন? কোনো একটা সংস্থা সাম্যে আছে এটা আমি কনফার্ম, কিন্তু সে কেমন ধরনের সাম্যে আছে, সুস্থির, অস্থির না নিরপেক্ষ, সেটা জানার জন্য আমি কি করব? হালকা সাম্য অবস্থান থেকে তাকে সরিয়ে দেব। যদি আমি দেখি ধর একজন এরকম করে আছে, একটু দুলিয়ে দিলি আবার তার আগের জায়গায় চলে এলো, তাহলে সুস্থির। আমরা সিম্পল আলোচনা করেছিলাম এরকম একটা টোপরের কথা আলোচনা করে, নিয়ে আমরা বলেছিলাম যে এই যে টোপরে, এটাকে যদি আমি একটু ঘুরিয়ে দিই, এরকম করে যদি ঘুরিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে দেখেছি এ আবার পুনরায় আগের জায়গায় ফেরত আসে। এবার আমি যদি জিজ্ঞেস করি কেন বাপু আসে, কেউ বলতে পারবে কি? সেটা আমরা আজকে আলোচনা করি। অস্থির সাম্যর ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে এরকম করে যদি ভার্টিক্যালি কোনো টোপরকে রাখা হয়, বা কনিক্যাল কোনো জিনিসকে রাখা হয়, তাকে যদি হালকা আমি ডিসপ্লেস করে দিই কোনোভাবে, তাহলে সে কিন্তু এই বরাবর পড়ে যাবে। তাহলে এইটা কি? এটা হচ্ছে অস্থির সাম্য। আর কি পড়েছিলাম? যদি কোনো গোল বল থাকে, তাকে যদি আমরা একটু একটু করে রোটেশন করে দিই, তাহলে ও রোটেট করা অবস্থাতেও সাম্যে থাকে, ওর কোনো যায় আসে না। তাহলে এই তিনটে কেন, কেন এই ধরনের তিন ধরনের সাম্য হয়, কেনই বা সামান্য সরিয়ে দেওয়ার পর স্টেবল টোপরের ক্ষেত্রে আবার ব্যাক করে আসে, কেনই বা অস্থিরের ক্ষেত্রে পুরো এদিক ওদিক হয়ে যায়, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আমরা ফার্স্ট দেখি সুস্থির সাম্য, তারপর আমরা ম্যাথামেটিক্যাল যাব। এই জিনিস যদি একবার তোমরা এখন না বুঝো, সারা জীবন কোনোদিন বুঝতে পারবে না। এই জিনিস আমরা ঠিকঠাক করে প্রথম দিকে বুঝিনি, তাই আমাদের পরে চাপ হয়েছে। তো তোমরা বই পড়েও বুঝতে পারো, অ্যাজ ইউ আর ভেরি মাচ ট্যালেন্টেড, প্রত্যেকে তোমরা প্রচন্ড হাইফাই, প্রত্যেকে প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ক্লাস 11 আর ভেরি 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 গুড। তোমরা বই পড়েও কিন্তু বুঝতে পারো, মেকানিক্স পড়িয়ে দেওয়ার পর তোমরা নিজেই পুরো 11-12 পড়ে ফেলতে পারবে। সেই ক্ষমতাটা তৈরি করা দেওয়ার দায়িত্ব আমার, আমি সেটা করে দেবো। বই পড়ে হোক বুঝে হোক, দিস ফান্ডা শুড বি ক্লিয়ার যে কি করে সাম্যটা কাজ করে। তা আমরা দেখি প্রথমে হোয়াই এরকম কন্ডিশনে যখন থাকে তখন সাম্যে থাকে কেন।
ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সেটা অবশ্যই আছে, সেটা একদমই তুমি ঠিক বলেছো। সেই জিনিস দিয়েই একটা জিনিস আসবে যেটা আমাকে বুঝতে হবে। তুই তার আগে আমাকে বল, তার আগে আমাকে বলো যে যখন এইভাবে রাখা হয় তখন সুস্থির অস্থির যাই হোক সাম্যে তো আছে, হ্যাঁ কি না? সাম্যে তো আছে। তাহলে কেন সাম্যে আছে বলো? এর তো নিচের দিকে ওজন বল ক্রিয়াশীল, তাহলে নিচের দিকে ঢুকে পড়ছে না কেন? কেন নিচের দিকে টোপর রাখার পর, হ্যাঁ বলো? ন্যাচারাল নয়, এনটা হচ্ছে নরম্যাল। ঠিক, ভেরি গুড। এই যে কথাগুলো বলছিস এগুলো ক্লিয়ার করে নেওয়া এখনই দরকার। তাহলে এই যে নরম্যাল এটা উপর দিকে কাজ করছে, দেখ এরা পরস্পর সমান মানের, কারণ কি এরা ক্রিয়া প্রতিক্রিয়া। কার উপর ক্রিয়াশীল হচ্ছে? একটা নির্দিষ্ট বস্তুর উপর। তার জন্যই তো তোমার দুটো বস্তু একই বিন্দুতে দুটো সমান মানের বিপরীতমুখী বল ক্রিয়াশীল হচ্ছে। তার জন্য সাম্য আছে, তার জন্য ভার্টিক্যাল সাম্য আছে, আর হরাইজন্টাল ডাইরেকশনে কোনো ফোর্সই নাই, সেই সাম্য আছে। তাহলে হরাইজন্টাল ফোর্স এমনিই জিরো। হরাইজন্টাল মানে কি? অনুভূমিক। অনুভূমিক ফোর্স এমনিই জিরো, এমনিই শূন্য। আর ভার্টিক্যালের যেটা, ভার্টিক্যাল ডাইরেকশনে এখানে নেট বল শূন্য, নেট বল শূন্য এক্ষেত্রে। কেন? তার কারণ হচ্ছে এন সমান এমজি, এবং এরা পরস্পর সমান মানের বিপরীতমুখী। সমান মানের বিপরীতমুখী আবার যদি ভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল হয়ে যায় তাহলে চাপ হয়ে যাবে। এটা সমান মানের বিপরীতমুখী কিন্তু একই বিন্দুতে ক্রিয়াশীল, একই বিন্দুতে ক্রিয়াশীল। এবার আমাকে একটা কথা বলো তো দেখি, আমরা দুটো তিনটে ক্লাসের আগে একটা ফান্ডা বুঝেছিলাম, যে ফান্ডাটা আমাকে আয়ুষ বলতো দেখি, নরমাল ফোর্স বস্তুর কোথায় কাজ হয়? না, ভার কেন্দ্রতে ওজন কাজ হয়। নরমাল ফোর্স কোন জায়গায় কোন বিন্দুতে ক্রিয়াশীল হয়? স্পর্শ বিন্দুতে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডা, যে নরমাল ফোর্স যেটা তুমি বলছো অভিলম্ব বল, নরমাল ফোর্স অভিলম্ব বল, এটা কিন্তু কোনোদিনই দুটো বস্তু যেখানে সেখানে কাজ করবে না। আমি যদি এখন বলি যে আমার সাথে আয়ুষের এখন একটা নরমাল ফোর্স আছে, তাহলে তুমি কি বিশ্বাস করবে? তোমরা কি সবাই বিশ্বাস করবে? হ্যাঁ কি না? কিরে চিরন্তন, বিশ্বাস করে নিলি? একদমই না। হ্যাঁ, আমি যদি ওর মাথার উপর বসে থাকি তাহলে ওর মাথায় আমার ওজন থাকবে, আর আমার উপরে ও একটা নরমাল ফোর্স উপর দিকে কাজ করবে। তাহলে যখন স্পর্শ করবে, তাহলে নরমাল ফোর্স শুধুমাত্র শুধুমাত্র স্পর্শ বিন্দুতে ক্রিয়াশীল হয়। এই কথাটা যতদিন পর্যন্ত ফিজিক্স কাজে লাগবে 11-12 মনে রাখবে। এবং কি বরাবর? ওই যে এবং তার সাথেও ফান্ডা একটা ইম্পর্টেন্ট, স্পর্শ তলের সাথে কেমন দিকে ক্রিয়াশীল হয়? স্পর্শ তলের সাথে লম্বভাবে ক্রিয়াশীল হয়। কি দীপাঞ্জন, কথাগুলো বুঝতে পারছো? আমরা এগুলো আগে আগে এগুলো আমরা ডিসকাস করেছি, এই সমস্ত জিনিসগুলো আমরা আগে ডিসকাস করেছি। এইবার আমি কি করব? দেখতে পেলাম সাম্যে আছে, এবার আমি এটাকে সামান্য ডিসপ্লেস করে দিই। তাহলে কিরকম সাম্য জানার জন্য সামান্য ডিসপ্লেস করি, তাহলে কি হবে? এইটা হচ্ছে ভূমি, এইটা ভূমি, আমরা সামান্য ডিসপ্লেস করলাম, এই কোণটাকে সামান্য ডিসপ্লেস করলাম। এবার আমাকে বলো তো দেখি, এখানে কোন বিন্দুটা স্পর্শ করে আছে? এখানের বিন্দুটা। তাহলে অভিলম্ব বল এই বিন্দুতে কোথায় ক্রিয়াশীল করবে? আর এখানকার এখানকার
সেন্টার অফ মাস কোনটা? এটা। তাহলে ওজন বল কোন দিকে ক্রিয়াশীল করবে? উপর দিকে না নিচের দিকে? আয়ুষ, এখান থেকে নিচের দিকে। তাহলে দুখানা বল ক্রিয়াশীল হলো। তাহলে এটা কোন দিকে ঘুরবে? এই দিকে ঘুরবে? ক্লকওয়াইজ ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে? একটা বস্তুর উপর অ্যান্টি ক্লকওয়াইজ, একটা বস্তুর উপর একটা এইদিকে ফোর্স, একটা এইদিকে ফোর্স, তাহলে কোন দিকে ঘুরবে? এইদিকে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ। তার জন্য সে আবার নিজের জায়গায় ফেরত আসে। তাহলে এইদিকে একটা টর্ক ক্রিয়াশীল হচ্ছে, বলের ভ্রামক ক্রিয়াশীল হচ্ছে। তার জন্য ওকে আবার পুনরায় আগের জায়গায় ফেরত এনে দিচ্ছে। কি বোঝা গেল? তাহলে যদি যদি অল্প অল্প পরিমাণে ঘোরানো হয়, তবে এন এবং এমজি আর একই সরলরেখা বরাবর আর একই উল্লম্ব রেখা বরাবর ক্রিয়াশীল হবে না। ক্রিয়াশীল হবে না। যদি না হয় তাহলে টর্ক সৃষ্টি হবে, টর্ক সৃষ্টি হবে। এবং এই টর্ক কোন দিকে হবে? এর জন্য মোশনটা কোন দিকে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মোশন হবে যদি আমি অল্প পরিমাণে যদি আমি ক্লকওয়াইজ ঘোরাই। আর যদি উল্টো দিকে ঘোরাতাম, যদি এরকম করে এই দিকে ঘুরিয়ে দিতাম, তাহলে কি হতো আমার? তো তাহলে এখানে দেখো নরমাল ক্রিয়েশন হতো, এখানে দেখো ওজন ক্রিয়েশন হতো। তাহলে এক্ষেত্রে রোটেশনটা হতো এই বরাবর। তাহলে আমি যেই ঘোরালাম ভার্টিক্যাল থেকে, যেই ঘোরালাম বাম দিকে, টর্ক হলো ডান দিকে, মানে টর্ক নয়, টর্কের জন্য ঘূর্ণন হলো ডান দিকে। আর যেই আমি তোমার ডান দিকে হালকা করে ডিসপ্লেস করলাম, টর্কের জন্য যে রেস্টোরিং টর্ক যেটা হলো, আবার ওকে ফিরিয়ে আনলো। তার জন্যই সুস্থির সাম্য, এই কারণেই সুস্থির সাম্য। কি বোঝা গেল? একটু সবাই বলো। হুম, কিছু বুঝতে পারিসনি? আমি বললাম এইটাকে যদি একটু ডান দিকে ঘোরানো হয়, তাহলে দেখতে পাচ্ছি এটা বাম দিকে ঘুরে যাচ্ছে ঝপ করে আবার। যেমন করে ধর একটা মুড়ার উপর, মোড়া শুনেছিস, মোড়ার উপর বসা যায়, বা একটা চেয়ার যার উপর বসে আছিস, বা একটা টেবিল, বা কোনো একটা উঁচু ধরুন একটা বই হালকা করে যদি উল্টে দিস, তাহলে কি বইটা ওইদিকে উল্টে পালিয়ে যায়? টেবিলটা হালকা করে অ্যাঙ্গেল হয়ে গেলে কি টেবিল ছুটে পালিয়ে যায়? সে তো আবার ফেরত আসে। আমি সেটাই বলার চেষ্টা করছি যে কেন। তার কারণ আমি যখন টেবিলটাকে একটু অ্যাঙ্গেল করে তুলে দেবো, তখন টেবিলে দুটো পায়া উঠে যাবে, সেখানে নর্মাল আর নেই। যখন চারটে পায়ার উপর টেবিল থাকবে, তখন নরমালটা একদম টেবিলের কেন্দ্রবিন্দু বরাবর উপর দিকে ক্রিয়াশীল, যে কেন্দ্রবিন্দু বরাবর ওজন বল ক্রিয়াশীল ছিল। কিন্তু যেই টেবিলটাকে কাত করলাম, তখন দুই দিকের দুখানা পায়া কিন্তু উঠে গেল, সেখানে আর নর্মাল কাজ করলো না। যেখানে দুটো পায়া টাচ হয়ে আছে, সেখানে লম্বভাবে ভূমির উপর নর্মাল ফোর্স ক্রিয়াশীল হলো। তার মানে তারপরে যে আমি ঘুরিয়ে দিলাম, তখন নর্মাল আর ওজন বল দুটো বলের মান সমান, কিন্তু তারা কিন্তু একই দিকে ক্রিয়াশীল হলো না, একই বিন্দুতে ক্রিয়াশীল হলো না, বিপরীতমুখী আলাদা বিন্দুতে ক্রিয়াশীল হলো। আমরা জানি তার ফলে টর্কের সৃষ্টি হয়। টর্ক হলে কি হয়? একটা ঘূর্ণনের সৃষ্টি হয়। সেই ঘূর্ণন কোন দিকে? যেদিকে আমি ডিস্টার্ব করেছি তার বিপরীত দিকে। তার মানে এটাকে আমরা বলবো রেস্টোরিং টর্ক বা প্রত্যানয়ক টর্ক। এটাকে আমরা বলবো প্রত্যানয়ক টর্ক, যে টর্কটা আবার ফিরিয়ে আনে পুনরায় আগের জায়গায়। তাই এটা সুস্থির সাম্য। নেক্সট হচ্ছে অস্থির সাম্য। ধরে নাও এরকম আছে, তাহলে এখানে ও এটা হচ্ছে তল,
এটা হচ্ছে তল। তাহলে এখানে সাম্যে আছে কেন? তার কারণ এই পয়েন্টে আমরা জানি স্পর্শ বিন্দুতে ক্রিয়াশীল হয়। তাহলে এই দিকে কাজ করছে ওজন, আর এইখানে কাজ করছে নরমাল, বস্তুর উপর নরমাল কাজ করছে। তাই নরমালটাকে আমরা যেহেতু ভেক্টর রাশি এইদিকে নিয়ে আসতে পারি, সরিয়ে এখানে লিখতে পারি। এবার n ইকুয়াল টু mg হওয়ায় এবং একই বিন্দুতে ক্রিয়াশীল, বিন্দুতে ক্রিয়াশীল, তাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাম্যে আছে, সাম্যে আছে। এবার কেমন সাম্য সেটা জানার জন্য কি করব? সামান্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করো, সামান্য কৌণিক সরণ করো, তাহলে দেখি কি হয়। তাহলে কেমন সাম্য জানার জন্য আমরা কি করব? আমরা এই যে তল দেখতে পাচ্ছ, এই তলের রেসপেক্টে এই কোণটাকে সামান্য এরকম ঘুরিয়ে দেবো। তাহলে দেখো তো নরমাল কোনখানে কাজ করবে? নরমাল কোথায় কাজ করবে? একদম তাই। তাহলে এইখানে নরমাল টাচ করবে, এইখানে কাজ করবে নরমাল। ওজন কোথায় কাজ করবে? ওজন বল ভার কেন্দ্র বরাবর কাজ করে। যেহেতু বস্তুটা ছোট, তাই ভার কেন্দ্র আর ভর কেন্দ্র একই বিন্দু, তাই ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। তাহলে দেখো তো একটা বস্তু আছে, তার উপর একটা ফোর্স এই দিকে নরমাল, আর এই দিকে ফোর্স হচ্ছে mg, বস্তুটা ঘুরবে কোন দিকে গো? কোন দিকে ঘুরবে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ বানান কিন্তু সিএল কে নয়, সিএল ও কে। আমি শর্টকাট লিখতে পারি, তোমরা কিন্তু শর্টকাট, যেহেতু এমসিকিউ শর্টকাট করতে পারো, কিন্তু লেখার সময় শর্টকাট করো না। তার মানে এইদিকে ঘুরে যাবে, ঘুরে গেলে কি হবে? তার রেজাল্টে এরকম করে তার সম্পূর্ণ পতন ঘটবে, এরকম হয়ে যাবে। এরকম হয় না, মনে হয় ঝুঁকে টুকে যাবে, যেমন করে হোক যা হোক হবে। এরকম তো হবে না, কিছু একটা হবে, যাই হোক এরকম হবে একটা কিছু। তার মানে সে আর পুনরায় আগের জায়গায় ফিরে এলো না, তাই অস্থির সাম্য। এটা অস্থির সাম্য। এবার আসছে থার্ড টাইপ অফ সাম্য। বলো। হুম। ইয়েস, 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 অফকোর্স সাম্যে আছে, অফকোর্স সাম্যে আছে। তখন কেমন সাম্যে আছে সেটা তুমি আমাকে বলবে, ভেবেচিন্তে বলবে। একদম ঠিক কথা বলেছো। তখন সে তো আর আগের সাম্যে থাকলো না, তো সে তো অন্য সাম্যে থাকলো। বুঝতে পারছি আমি কি বলছি? তুই ধর, তুই ধর একটা 5 তলা বাড়ির ছাদের উপর, কার্নিসের উপর দাঁড়িয়ে আছিস, তখনও তো তুই সামনে আছিস, হ্যাঁ কি না? কারণ তুই যে দেওয়ালের উপর দাঁড়িয়ে আছিস, সেখানে তোর দেওয়ালের উপর ওজন বল দিচ্ছিস, দেওয়াল তোকে নর্মাল দিচ্ছে, কোন রকম কোনো এক্সট্রা ফোর্স নেই। এবার আমি দেখার চেষ্টা করলাম আয়ুষ কেমন সামনে আছে দেখি, বলে একটু ঠেলে দিলাম বাইরের দিকে, তাহলে কি হবে? তুই নিচে পড়বি, পড়ার পর নিচে যে তোর পেট ফেট ফেটে গেল, তখনও তো তুই সামনে থাকবি। কিন্তু এই সাম্য ওই সাম্য আলাদা। বোঝা গেল? নেক্সট, নেক্সট হচ্ছে কি সাম্য? নিরপেক্ষ সাম্য। হ্যাঁ, নিরপেক্ষ সাম্য হবে কোন দিক দিয়ে তুমি ওকে অত্যাচার করতে চাইছো তার উপর। যদি তুমি ওকে ঘোরাতে চাও তাহলে নিরপেক্ষ সাম্য হবে, যদি তুমি ওকে আবার তুলতে চাও তাহলে সুস্থির সাম্য হবে। সেটা ডিপেন্ড করছে। তুমি কি করতে পারো, এই এই যে এইটা আছে, এটাকে তুমি এরকম করে ঘোরাতে পারো, এই বরাবর ঘোরাতে পারো, ঘোরাতে পারো না এরকম করে, এটা এই বরাবর ঘুরলো, মানে এ একবার এখানে দাঁড়ালো, মানে এই বরাবর। ছবি আমি ঠিক করে আঁকতে পারি না, আঁকতে পারি না বলে দীপাঞ্জন আমার খুব হাসে। তো এই বরাবর ধর আমি ঘোরাতে ঘোরাতে নিয়ে গেলাম, তাহলে এটা নিরপেক্ষ সাম্য। কেন সেটা আমি বলে দিচ্ছি। আর যদি আমি এইটাকে, এইটাকে এরকম শুয়ে আছে, এটাকে ধর আমি টেনে উপর দিকে তুলতে চাইছি ভার্টিক্যালি, তাই ছেড়ে দিলাম, তখন তো ধপ করে আবার নিচের দিকে পড়বে, তখন হচ্ছে সুস্থির সাম্য। আমরা এগুলো সব, এগুলো একদম নিরপেক্ষ সাম্য বুঝিয়ে দিই, আরো ভালো বুঝতে হবে। ধর এরকম একটা বল, আমি তোমাদেরকে প্রশ্ন,
কি যদি ঘুরিয়ে নিয়ে গেলে তো নিরপেক্ষ সাম্য, সেটা আমি নিরপেক্ষ সাম্যটা আগে বোঝাই, তাহলে বুঝতে পারবে। তো এটা গোল বল, তাহলে প্রতিসম বস্তু। এই যে বস্তুটার, এই বস্তুটার এই বিন্দুতে নর্মাল ক্রিয়াশীল হচ্ছে, এই বিন্দুতে ওজন কাজ করছে, এদিকে ওজন, এদিকে নর্মাল। এবার ধরে নাও এটা এ বিন্দু, এইটা ধরে নাও বি বিন্দু। এবার তুমি এটাকে ঘুরিয়েছো, কেমন সাম্য দেখার জন্য ঘুরিয়েছো। ঘুরতে 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 একটা টাইমে ধরে নাও এইখানে এসছে, এই যে বস্তুটা ঘুরতে ঘুরতে ধরে নাও এদিকটা চলে এসছে এ বিন্দু, আর এদিকটা চলে এসছে বি বিন্দু ঘুরতে ঘুরতে। তাহলে সেই অবস্থাতে ওজন কোন দিকে ক্রিয়াশীল হবে? নরমাল কোন দিকে ক্রিয়াশীল হবে? তাহলে এত গোল বল হলে তো সবসময় নরমাল উপর দিকে নিচের দিকে ওজন, এবং প্রতি ক্ষেত্রে এর যে সেন্টার অফ মাস, সেই সেন্টার অফ মাসেই দুটো ফোর্স কাজ করবে। তাহলে কি টর্ক হবে? টর্কের দরকার পড়বে না, হবে না। কারণ হচ্ছে এটা এমনই প্রতিসম বস্তু যে এক্ষেত্রে প্রতিটা পজিশনে যেদিকেই ঘোরাও, প্রত্যেকটা পজিশনে তার ওজন বল, নরমাল বল সব সময় তার সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে একটা উপর দিকে একটা নিচের দিকে সমান মানের সর্বদা ক্রিয়াশীল। তার মানে কি এখানে সব সময় সাম্যে আছে, এটা যে কোনো পজিশনেই সাম্যে আছে। তাহলে নিরপেক্ষ সাম্য মানে সর্বদা সাম্য, সর্বদা সাম্য, সর্বদা ফোর্স জিরো, সর্বদা টর্ক জিরো। তার মানে এক্ষেত্রে তোমার ঘোরাও বাঁকাও ই করো যাই করো তাই করো, ও কিন্তু সেখানেই সামনে থাকবে। এই জন্য নো টর্ক ক্রিয়েটেড, ক্রিয়েটেডও বলতে পারো, আবার বলতে পারো নো টর্ক রিকোয়ার্ড, দরকারও নয়, কোনো রেস্টোরিং টর্ক দরকার নেই, নো রেস্টোরিং টর্ক দরকার, কোনো প্রত্যানায়ক টর্ক দরকার নেই। যে যে তোমার যদি কোনোদিন মানে টাকা পয়সার দরকারই না থাকে, যা আছে তোমার যদি পুষিয়ে যায়, তুমি ধার নেবে না। এটা হচ্ছে এই ধরনের। এবার হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস। এটা আমি ঝপ করে বলে দেবো, যাদের মাথায় ঢুকবে ভালো, না ঢুকবে কোনো চাপ নিও না, ইট ইজ ভেরি ইজি। ধরে নাও পোটেনশিয়াল এনার্জি দিয়ে, পোটেনশিয়াল এনার্জি এটা কিন্তু তোমাদের ইউ ফোর্স, এটা আমি বলেছিলাম এফ এবং সাম। তাহলে পোটেনশিয়াল এনার্জি থেকে যদি ইউ অ্যাজ এ ফাংশন অফ এক্স হয়, তাহলে এখান থেকে যদি এইটা পোটেনশিয়াল এনার্জি হয়, তাহলে এখান থেকে এফ এক্স সমান কি হয় আমি বলেছিলাম ফর্মুলাটা, তোমাদের কারোর মনে আছে? কনজারভেটিভ ফোর্সের জন্যই পোটেনশিয়াল হয়। তাহলে এই পোটেনশিয়াল এনার্জি যদি ফোর্সটা হয়, তাহলে এটাকে কি বলা হয়? কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স মানে হচ্ছে সংরক্ষী বল। তাহলে এফ সমান কি হয়? কি বললি এক্ষুনি? মাইনাস ডিউ ডিএক্স। ভেরি গুড, ভেরি গুড। এবার মাইনাস ডিউ ডিএক্স, এই যে এফ, এটা কি হলে সামনে থাকবে? এই ফোর্সটা কি হলে সামনে থাকবে? বাহ্যিক ফোর্স কি হলে সামনে থাকবে? জিরো হতে হবে। তাহলে যদি যদি এফ সমান 0 হয়, তখন এফ সমান যদি 0 হয়, তখন হবে তোমার সামনে থাকবে। এবার এফ মানে কি? মাইনাস ডিউ ডিএক্স। এবার এখানে ইউ যদি, মনে রাখবে, ইউ যদি বেশি হয়, তাহলে অস্থির সাম্য হবে। পোটেনশিয়াল এনার্জি যদি বেশি হয়, তোমাকে যদি একটা নারকেল গাছের উপর তুলে দেওয়া হয় এবং বলা হয় যে তোমাকে ধরে থাকতে হবে, ওখানে ধরে থাকো একদিন,
তাহলে তুমি ছেড়ে দিলে তো ধপাস করে পড়বে। তাহলে তুমি অস্থির সাম্যে থাকবে কেন? কেন এই এক্সাম্পলটা দিলাম দীপাঞ্জন? তোমাকে নারকেল গাছের উপর চেপে দিলাম, তুমি অস্থির সাম্যে থাকবে। এই কথাটা এই পার্সপেক্টিভে কেন বললাম? ইউ যদি বেশি হয় অস্থির সাম্য, ইউ তাহলে এখানে কোথায় বেশি হলো? নারকেল গাছে কেউ যদি তুলে দেয় তোর ইউ বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে, অবশ্যই বেশি হবে। কেন? কেন? এমজিএইচ তো। ভেরি গুড, ভেরি গুড। এমজিএইচ তো, তার মানে বেশি হবে। তখন আমরা দেখতে পাচ্ছি ন্যাচারালি, ন্যাচারালি আমি দেখতে পাচ্ছি অস্থির সাম্যে আছে, কারণ তুই যদি ছেড়ে দিস তো সর 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 করে ধূপ করে গিয়ে পড়বি। ইউ যত কম হবে তত সুস্থির সাম্য হবে। ইউ যত কম হবে তত সুস্থির সাম্য হবে। তারপরে দেখো, দেখো এখানে আর এই যদি আমি একটা গ্রাফ টেনে দিই ইউ এর এক্স এর সাপেক্ষে, ধরে নাও এরকম, 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 সাপোজ এরকম একটা গ্রাফ টেনে দিলাম। কথার কথা, এর গ্রাফটা একটু প্যাথেটিক হলো, আমি একটু ভালো করে গ্রাফ এঁকে দিই। এই 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 করে তো দেখ, এইখানে বিভিন্ন পয়েন্টের নাম দিচ্ছি। এটা দিচ্ছি এ, এটা দিচ্ছি বি, এটা দিচ্ছি সি, এটা দিচ্ছি ডি, এটা দিচ্ছি ই, এটা দিচ্ছি এফ, এটা দিচ্ছি জি, এটা দিচ্ছি এইচ। এই যে এতগুলো বিন্দু বললাম, এই সমস্ত বিন্দুগুলোর মধ্যে কোন কোন জায়গায়, কোন কোন বিন্দুতে, কোন কোন বিন্দুতে, কোন কোন বিন্দুতে, বিন্দুতে কণাটি সাম্যে থাকবে? ভালো করে দেখে নাও, তারপরে অ্যান্সার দেবে। এটা হচ্ছে কণার, কণার স্থিতিশক্তি, যেটা এক্স এর সাথে নির্ভরশীল, এক্স এর উপর নির্ভরশীল, যার ভেরিয়েশনটা আমি এরকম একটা ছবি এঁকে দিয়েছি। তাহলে এবার কোন কোন বিন্দুতে কণাটি সাম্যে থাকবে? অ্যান্সার এক্স এই দিকটা, এক্স মানে হচ্ছে যেদিক বরাবর যাচ্ছে দূরত্ব। একটা কণা ধর মুভ করছে, এদিকে যাচ্ছে, কখনো তার পোটেনশিয়াল এনার্জি বেশি হলো, কখনো তার কম হলো, কখনো তার বেশি হলো, কখনো তার কমে কনস্ট্যান্ট হলো। জিজ্ঞেস করছি কণাটি কোথায় কোথায় সাম্যে থাকবে? এখানে কি সাম্যে আছে? এখানে কি কোথাও সাম্যে আছে তোমার মনে হচ্ছে দীপাঞ্জন? বি বিন্দু, বলো। অবস্থান চেঞ্জ করলে সাম্য হতে পারে না। কোনো পজিশনে তো সাম্য হতে পারে রে। আমি ধর যখন, যখন ধর আমি যে একটু এক্সাম্পল দিলাম, যে একটা উঁচু জায়গা থেকে যখন আমি ছপাং করে পড়ে গেলাম, উঁচু জায়গায় যখন ছিলাম তখন সাম্যে ছিলাম। তুই যখন নারকেল গাছের উপর চেপেছিলিস তখন কেমন সাম্যে ছিলিস? তখন মনটা আনছান করছে না? তারপর যখন তুই ওখান থেকে হাত ছেড়ে দিলি তখন তো ফ্রি, ফ্রি ফল করলি, তখন তো তোর উপর নেট একটা ফোর্স থাকলো এমজি। সেই যে এমজি বলটা থাকলো, সেই যে এমজি বলটা থাকলো, তখন তুই আর সামনে নেই, থাকতেই পারিস না, কারণ তার উপর বল প্রয়োগ হয়েছে। কিন্তু নিচে যখন তুই ধপাং করে পড়লি, নিয়ে শুয়ে পড়লি, তখন তুই কি সামনে নয়? তাহলে তোমার নারকেল গাছটাকে যদি, যেটা ভার্টিক্যালে আছে সেটাকে যদি এক্স অক্ষ ভাবি, তাহলে তো তোমার, তোমার পোটেনশিয়াল এনার্জি কমছে। আবার ধরে নাও ওটা নারকেল গাছ ভাবলাম না, আমি নিচে ধরে নাও একটা বড় এরকম যেটা করে টান টান একটা, এটাকে কি খেলা বলে জানো, টান টান একটা পর্দা দিয়ে দিলাম। পর্দাটা হচ্ছে তোমার একদম, যেখানে সে জাম মারলে অনেক দূর উপরে ওঠে, এটা কি বলে ইংরেজিতে ভুলে গেলাম, ধূপ করে উপরে উঠে, এরকম করে পরে আবার উপরে উঠে, এটাকে কি বলে? এ কি বুঝতে পেরেছিস কি বলে, কি জিনিস বোঝাচ্ছি, বুঝতে পেরেছিস? হ্যালো 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 হ্যালো। কোনো কোনো মেলায়, কোনো কোনো জায়গায় দেখবে একটা বিরাট বড় চামড়ার বা প্লাস্টিকের বা মোটা প্লাস্টিকের একটা বিরাট টান টান করা পর্দা থাকে। গ্রামে যেমন পর্দা থাকে,
ড্রামে যেমন তোমার বা ধরো ড্রাম হোক, ঢোল হোক, খোল হোক, বা বা তোমার যাই হোক, যেখানে তুমি হাত দিয়ে বাজাও বা লাঠি দিয়ে বাজাও, তখন লাঠিতে যখন তুমি পর্দায় দুম করে মারো তখন দেখবে লাঠিটা রিফ্লেক্ট করে বেরিয়ে চলে আসে। সেই ফান্ডাকে কাজে লাগিয়ে মানুষ তো অ্যামিউজমেন্ট চায়, আনন্দ চায়। সে বলল ড্রামের পর্দার থেকে বড় পর্দা আমরা করি এবং সেই পর্দায় আমরা নাচতে লাগি। ড্রামে কাঠি দেয়, আমরা এখানে নাচি, জাম মারি, তাহলে দেখি তো কি হয়। তখন জাম মারতে মারতে দেখবে একজন জাম মারছে, একজন নিচে নামছে, একজন উপরে উঠছে, ধুপ ধাপ করে পড়ে যাচ্ছে। তাহলে এইরকম কন্ডিশনে কোন কোন পজিশনে, যদি আমি জিজ্ঞেস করি কণাটি সামনে আছে, বলতে পারবে? এটা পরের প্রশ্ন, এটা তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক এই খেলায়, এই খেলায় ব্যক্তিটি কখন কখন সামনে থাকে? এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখানে কি বললে তুমি? এ আর এইচ, তারপর আর আর কারোর অপশন কিছু আছে? জি অ্যান্ড এইচ, আর সবাই বলো। বল রে বল। কেউ বলছে জিএইচ, কেউ বলছে এইচ, আর কি? আর বলো, আর কেউ বলতে পারবে না? সামনে থাকতে গেলে কন্ডিশন কি? সামনে থাকতে গেলে কন্ডিশন কি? ফোর্স সমান, ফোর্স সমান কি হতে হবে? দীপাঞ্জন, জিরো। তার মানে ফোর্সের এক্ষুনি ফর্মুলা ইউ দিয়ে কি পেলাম? মাইনাস ডিইউ ডিএক্স, এটা সমান জিরো। তার মানে আমি কি লিখতে পারি? ডিইউ ডিএক্স সমান জিরো। তাহলে ডিইউ ডিএক্স জিরো মানে কি হয়? কোন কোন জায়গায় ডিইউ ডিএক্স জিরো হবে এই গ্রাফে? প্রিয়ন্তন, দেখেছিস এখন জপাজপ বলছিস? যতবাবু ঠিক আছে, এই জায়গায় দেখো জিরো হবে, কারণ এখানে ট্যানজেন্ট টানলে এক্স অক্ষের সমান্তরাল হবে। এখানে দেখো জিরো হবে, কারণ এখানে স্পর্শক টানলে এক্স অক্ষের সমান্তরাল হবে। এক্স অক্ষের সমান্তরাল হলে এক্স অক্ষের সাথে তার কোণ হবে জিরো, আর তার প্রবণতা বা নতি বা যেটাকে স্লোপ বলে ট্যান থিটা সমান হবে জিরো। এখানে যদি স্লোপ টানো জিরো হবে, এখানেও স্লোপ জিরো, এখানেও স্লোপ জিরো। তাহলে কি কি? এইগুলো শুধু নয়, অনেক বিন্দু আছে। বি আছে, ডি আছে, এফ আছে, জি আছে, এইচ আছে। এবার আমার প্রশ্ন, কোন বিন্দুতে কোন সাম্যে থাকবে গো? যখন ইউ বেশি হবে, এখানে তো ইউ বেশি, তাহলে এটা কি সাম্য হবে? অস্থির সাম্য। এখানে ডি তে দেখো ইউ কম, এটা কি সাম্য হবে? সুস্থির সাম্য। এইটা আবার হবে অস্থির সাম্য। আর এখানে দেখো এদের ডেরিভেটিভও জিরো, ডবল ডেরিভেটিভও জিরো, কোনো হেলদোল নেই। এর আশেপাশের প্রত্যেকটা বিন্দুতে সাম্য, এখানে সব বিন্দুতে, সমস্ত বিন্দুতে সাম্য। তাহলে এটা কি ধরনের সাম্য গো? সমস্ত বিন্দুতে ইউ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে সাম্য। এইটা হবে নিরপেক্ষ সাম্য। ক্লিয়ার? এই ধরনের প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষায় পড়বে না, কিন্তু পড়লে তোমাদের ভাল লাগবে। ওকে, নেক্সট আমি যেটা ভেবেছিলাম যে নেক্সট ক্লাসটা শুরু করব, সেটা শুরু করতে পারলাম না। তোমরা প্রবলেম করো, প্রবলেমস করো, যত পারা যায় করো। আর আরেকটা জিনিস তোমাদেরকে লাস্ট একটা হোমওয়ার্ক দিই। একটি এল দৈর্ঘ্য, এল দৈর্ঘ্য, বি প্রস্থ, প্রস্থ এবং এইচ উচ্চতার ব্লক, যার ক্ষেত্রে আমরা যেমন অভ্যাস হয় এল ইজ গ্রেটার দেন বি ইজ, সরি, দৈর্ঘ্য প্রস্থ, আচ্ছা, এল
ইজ গ্রেটার দেন বি ধরে নাও, আর এইচ ইজ গ্রেটার দেন এল। হাইটটা অনেক বেশি, তাহলে দেখতে কিরকম হবে? 3D তো একটু এরকম করে আঁকতে হবে, আর হাইটটা অনেক লম্বা হবে। দেখতে খুব বাজে হলো, আই এম সরি। এই 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 ঠিক আছে, এইটা ধরে নাও এল, এইটা ধরে নাও বি, এইটা ধরে নাও এইচ। এবার এইটাকে ভূমিতে রাখবো, এটাকে ভূমিতে রাখবো, তাহলে এর এর সর্বোচ্চ, মানে এর সেন্টার অফ মাসের, এর সেন্টার অফ মাসের সর্বোচ্চ এবং সর্বনিম্ন অবস্থানের তফাৎ কত? এটা হলো ফার্স্ট কোশ্চেন, এরকমই লেখা থাকবে, এর সেন্টার অফ মাসের সর্বোচ্চ সর্বনিম্ন অবস্থানের তফাৎ কত যখন আমি এটাকে ভূমিতে রাখবো। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এ এর ভর এম হলে এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থিতিশক্তির স্থিতিশক্তির অনুপাত কত? দেখো আমি যে হোমওয়ার্ক গুলো দিই, সেই হোমওয়ার্ক গুলো কিন্তু ইনস্ট্যান্ট, তখন আমাদের যেগুলো বোঝা সোজা হচ্ছে সেখান থেকে দিই, যাতে করে তোমাদের ফান্ডাটা আরো ক্লিয়ার হয়। তো প্লিজ প্লিজ যখন যে ক্লাসটা হবে তার হোমওয়ার্ক গুলো প্লিজ করে নিও, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। হতে পারে যে আমি যে হোমওয়ার্ক গুলো দিই কখনো কখনো আমি মন থেকে দিই বা এই থেকে দিই, ভুলভাল দিয়ে দিতে পারি। তোমাদের উচিত এমন ভাবে পড়াশোনা করা যাতে করে আমি ভুলটা কোথায় দিচ্ছি, কি ভুলভাল দিচ্ছি, কোনটা সঠিক, কি ভেবে এই কোশ্চেন গুলো দিচ্ছি, সেগুলো যেন তোমরা ভাবতে পারো। তাহলে তোমরা কিন্তু প্রপার এবং সঠিক শিখতে পারবে। একজন খুব ভালো স্টুডেন্ট আর একজন ভালো স্টুডেন্টের মধ্যে তফাৎ, খুব ভালো স্টুডেন্ট কোশ্চেন সাজেশন দিতে পারে এইভাবে, বিভিন্ন বই ঘেটে নয়, এই এইভাবে দিতে পারে যখন সে বিভিন্ন বইয়ের একটু শক্ত শক্ত অঙ্ক করতে গিয়ে যে ইকুয়েশন গুলো বা যে কনসেপ্ট গুলো বারবার কাজে লাগে, সেই কনসেপ্টের উপর বেস করে অঙ্ক পড়বে, বা কোন একটা মাস্টার একটা অঙ্ক কেন দিয়েছে, সেটা অ্যাকচুয়ালি কোন কনসেপ্টটা আমি জানি সেটা জানার জন্য প্রশ্ন দিয়েছে, সেই সমস্ত জিনিস যারা অ্যানালিসিস করতে পারে তারা কিন্তু একটা দিনে কিন্তু এত বড় জায়গায় চলে যাবে, তারা কিন্তু পাথ ব্রেকিং কাজ করতে পারবে। আর যারা চিরকাল কোশ্চেনের পেছনে ছুটে যায়, বারবার একটা কোশ্চেন তার অ্যান্সার, আবার দম নিল আবার একটা কোশ্চেন তার অ্যান্সার, তারা কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছাবে কিন্তু পাথ ব্রেক করতে পারবে না। আমি চাই তোমরা পাথ ব্রেক করো, এবং আমি এটাও চাই যে তোমরা বোঝো যে প্রশ্নগুলো কেন একজন স্যার এই প্রশ্নগুলো দেয়। এইটা যদি বুঝতে পারো তাহলে সেই সাবজেক্টটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। এনিওয়ে, তোমাদের যে লাস্ট কালকে যে প্রবলেমটা দিয়েছিলাম সেটা আমি বলে দিচ্ছি, নেক্সট পেজে বলে দিচ্ছি। ইয়েস্টারডেজ হোমওয়ার্ক, এখানে বলা হয়েছে এখানে একটা তল আছে, এটার নাম দিয়েছে তল। এখানে একটা মনে হয় ব্লক আছে, এই তলটা 8 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে, আর এখানে এটা ঘর্ষণ যুক্ত, মিউ সমান মনে হয় দেওয়া আছে 0.6 সম্ভবত। যাই হোক, আমি একটা 0.6, তো যারা যারা করেছো তারা বুঝতে পারছো, মনে হয় 0.6। এবার জিজ্ঞেস করেছে ভূমি সাপেক্ষে এটা ধরে নাও এম ভর, এম ভরের ত্বরণ কত? সো দিস ইজ এ ভেরি ভেরি গুড প্রবলেম, ভেরি ভেরি গুড প্রবলেম।
এখানে অনেকগুলো কনসেপ্ট কিন্তু আমাদের কাজে লাগবে। ভূমি বলতে এখানে এই তলটাকে বোঝায়নি। ভূমি হচ্ছে তার নিচে থাকা ভূমি, যে ভূমিটা চলে না, এইটা হচ্ছে ভূমি। এই তলটা হতে পারে, এই তলটা হতে পারে টেবিলের তল, এটা টেবিলের তল হতে পারে, এটা টেবিল হতে পারে। টেবিলটাকে আমি ঝটাম করে টেনে দিতে পারি। আমি কি পৃথিবীর ভূমিকে 8 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে টেনে দিতে পারি? অমর্ত্য, পৃথিবীর তলকে কি কেউ 8 মিটার/সেকেন্ড স্কোয়ার দিয়ে এরকম কোনো প্রবলেম কোনো পাগল দেবে না? তাহলে তল বলতে এটা একটা টেবিলের তল বা কোনো চেয়ারের তল বা কোনো একটা, দেখা যাক কি হয়। প্রশ্ন করেছে ভূমি সাপেক্ষে এম ভরের ত্বরণ কত? দিস ইজ দ্য দিস ইজ দ্য কোশ্চেন। সো দিস ইজ এ ভেরি সুইট প্রবলেম, যেটা আমাকে হালকা ভাবিয়ে দিয়েছিল, একটু চাপ খেয়ে গেছিলাম। কারণ প্রথমে আমি একটা অ্যান্সার 2 বলেছিলাম, সেটা কিন্তু কোথাও ছিল না। পরে আমি ভূমি সাপেক্ষেটা মিস করেছিলাম, পরে বুঝেছি এবং এটার অ্যান্সার আমরা তখন পরে বুঝেছি। এই বোঝার পর তোমাদের কাউকে সেরকম ভাবে অনেককে অনেক ভয়েতে বলেছি, প্রায় 4-5 জনকে বলেছি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম বলেছি। এইটা হচ্ছে তার সঠিক অ্যান্সার এবং পুরো জিনিসটা পুরো অনুধাবন করে যেটা আমার মনে হয়েছে সেটা। তো আমার ক্ষেত্রে এটার অ্যান্সার হচ্ছে 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। আমার মনে হচ্ছে এই অ্যান্সারটা আমার হবে মনে হচ্ছে। কি করে হবে দেখি। দেখো এটা হচ্ছে তল, এই তল যাচ্ছে 8 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে। তাহলে তলের উপর থাকা কোনো বস্তু কি পাবে গো? এটা যদি ত্বরণ নিয়ে যায়, এটা এম ভরের বস্তু যদি হয়, তার ত্বরণ তলের উপরে, তলের ত্বরণ যদি 8 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে এম ভরের বস্তুর উপর সুমিয়া বলো তো দেখি কি কাজ করবে? কেউ বলতে পারবে? তাই তো? ঠিক তো? আরেকবার বলবো? একটা তলে ধর, একটা তলের উপর, একটা চটের উপর ধর কোন একটা পাথর রাখা আছে, চটটাকে যদি সাম করে টেনে নি, তাহলে পাথরটা কোন দিকে যায়? পিছন দিকে চলে যায় না? একদম যায়। কি দেয় এটা? কি বল দেয়? এটা দেয় ছদ্ম বল, এটাকে আমরা বলেছি ফিকটিসিয়াস ফোর্স, এটাকে আমরা বলেছি ভুতুড়ে বল, নানা রকম তার নাম দিয়েছি। অলিক বল। তাহলে অলিক বল ক্রিয়াশীল হবে কত? যার উপর ক্রিয়াশীল হবে তার ভর কিন্তু ত্বরণ হচ্ছে 8। এবার যেই এদিকে চলতে শুরু করবে, তখন ফ্রিকশন ফোর্স এদিকে একে বাধা দেওয়ার চেষ্টা করবে, তাহলে এই বরাবর ফ্রিকশন কাজ করবে, ঘর্ষণ কাজ করবে। তাই এমই ধরলাম, ধর ধর ধরলাম 1 কেজি যদি বলি, তাহলে এম ইকুয়াল টু 1 বসিয়ে দেবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে তো? এম এর জায়গায় পরে আমরা 1 বসিয়ে দেবো। ধরে নাও এখানে ঘর্ষণ বল এই যখন চলতে শুরু করবে, আমি দেখবো ঘর্ষণের ম্যাক্সিমাম, ঘর্ষণের লিমিটিং কত, কতক্ষণ পর্যন্ত ঘর্ষণ ক্ষমতা আছে আটকানোর, সেটা কতটা? ঘর্ষণের লিমিটিং ফোর্স কত হয় প্রিয়ন্তন? মিউ ইন্টু এন। মিউ ইন্টু এন, এমজি নয়, মিউ ইন্টু এন। ভেরি গুড। এখানে এন সমান এমজি হবে। সো দিস ইজ এ ভেরি গুড অ্যান্সার। তুমি ভেবে না না ভেবে বলেছো আমি জানি না, বাট দ্যাট ইজ এ ভেরি বিউটিফুল অ্যান্সার, যে লিমিটিং ফ্রিকশন ফোর্স মিউ এন হয়, মিউ এমজি নয়। আমরা এটা সবসময় ভুল করি। এক্ষেত্রে এন ইকুয়াল টু এমজি। এবার যদি এরকম হয়ে যায়, বাঁকা যদি হয়, এখানে যদি থাকে, তাহলে তো সেক্ষেত্রে এন সমান এমজি কস থিটা হয়। সেক্ষেত্রে কত লিমিটিং হয়? এখানেও মিউ এন হয়, এখানেও মিউ এন হয়, এখানে সমতলের উপর বলে মিউ এমজি হয়। ভেরি গুড। তাহলে মিউ এমজি কত গো? জি যদি আমি 10 ধরি, এম যদি এম রাখি, মিউ যদি 0.6 রাখি, তাহলে দেখবে এটা 6 ইন্টু এম হচ্ছে। তাহলে অলিক বলের দরুন, এদিকে অলিক বল আছে, তার দরুন 8 এম, লিমিটিং ঘর্ষণ ম্যাক্সিমাম হচ্ছে 6 এম। তাহলে নেট ফোর্স কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চট 2 এম, তাহলে এই যে চট তার উপর বল, এইদিকে কাজ করছে 8 এম, এইদিকে কাজ করছে 6 এম। তাহলে নেট এইদিকে ফোর্স হবে, নেট ফোর্স
সেটা কত হবে? সেটা যদি এফ হয় তাহলে এফ সমান হচ্ছে 8m - 6m। তাহলে এইটা সমানই তো আমার এম এ হবে। তাহলে এম এ সমান হচ্ছে 2m, এম কেটে গেল, তাহলে এ সমান হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে এই বস্তুটা যেতে শুরু করবে। কার সাপেক্ষে? চট সাপেক্ষে, তল সাপেক্ষে, ভূমি সাপেক্ষে নয়। তাহলে আমরা এই যে তলটা, যে তলটা এরকম মোটা করে দেখালাম ধরে নাও, এই তলটাকে দেখছি ও 8 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে, আর তলের উপর থাকা একটা বলকে দেখছি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে যাচ্ছে। তাহলে এইটা যদি টেবিল হয়, তাহলে টেবিলের উপর যে মানুষটা বসে আছে সে কি দেখবে? সে দেখবে এর সাথে এ আছে, তার মানে এও 8-এ যাচ্ছে, আর 2 ও পিছিয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এর নেট ত্বরণ, এটা যদি ভূমি হয় তাহলে ভূমি সাপেক্ষে হবে, ভূমি সাপেক্ষে কি দেখবে? দেখবে 8-এ ও ডান দিকে এগিয়ে যাচ্ছে বেশি বলে, কিন্তু 2 ও পিছিয়ে যাচ্ছে। যেমন ভাবে ধরে নাও আমরা নদীতে সাঁতার কাটি, ধরে নাও নদীতে নদীতে আমি সাঁতার কাটছি, এই দিক দিয়ে নদীর স্রোত, যার বেগ হচ্ছে ধরে নাও 10 মিটার/সেকেন্ড, আর আমি এইদিকে খাপি খাচ্ছি, এই দিক দিয়ে খাপি খাচ্ছি, ধরে নাও ধপধপ করে মারছি, এটা হচ্ছে ধরে নাও 2 মিটার/সেকেন্ড। তাহলে ভূমিতে যে বসে থাকবে তার সাপেক্ষে তুমি কত বেগে কোন দিকে যাচ্ছ বলো? ভূমিতে যে থাকে তার সাপেক্ষে তুমি কত বেগে কোন দিকে যাচ্ছ? একদম তাই। তাহলে এখানেও তাই হবে। এখানে হচ্ছে নদী ধরো, এখানে তোমার বলটার চেষ্টা ধরো, তাহলে এখানে তাই হবে। কোন দিকে? ডান দিকে। তাহলে ভূমি সাপেক্ষে ত্বরণ সমান 6 মিটার/সেকেন্ড স্কোয়ার ডান দিকে। দ্যাট ওয়াজ দ্য অ্যান্সার। ওকে, চলো বাই। বাই, গুড নাইট। নেক্সট ক্লাস যদি কালকে আমার হয় তো নেক্সট ক্লাস সম্ভবত তোমাদের টুমরো করাবো। হালকা হালকা করে ক্লাস করাবো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো যাই হোক,